বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, আর্টস ফ্যাকাল্টি কেন্দ্রিক। এটাকে টোটালি আর্টস ফ্যাকাল্টি কেন্দ্রিক বললে একটু ভুল হবে, কারণ আমি মূলত আপনাদেরকে ম্যাথ দেখার একটা সুযোগ পেয়েছি, এটা বলবো আর কি। বা ম্যাথটা যে ফিল করা যায়, ম্যাথগুলোকে যে আসলে এক্স ওয়াই জেড না ধরে স্মার্টলি চিন্তা করা যায়, মানে জাস্ট ম্যাথগুলোকে ফিল করার জন্য একটা সুযোগ পেয়েছি। আমি সেই সুযোগটা কাজে লাগাবো ডেফিনেটলি। তো এটা শুধুমাত্র যে আর্টস ফ্যাকাল্টি কেন্দ্রিক পরীক্ষাগুলোতে আসবে সেটা না, এটা বিআইপিএম বলেন, আইবি ফ্যাকাল্টি বলেন, দুদক বলেন, এনএসআই বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসতে পারে। সো আমার টার্গেট ম্যাথ দেখানো। যার একটা কথা বলে দিই, আমার মনে হচ্ছে কথাটা ইকো হচ্ছে। আসলে যেহেতু আমি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছি, যত বাইরে, যেহেতু যেন বাইরের নয়েজ না আসে। তো এটা বুঝতে সমস্যা হবে কিনা বুঝতে পারছি না। তো যার ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নাই, একটু কষ্ট করে বুঝে নিন, কোনো সমস্যা নেই, জানি। তো ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, আমি গ্রুপে অলরেডি পোস্ট দিয়েছিলাম যে আর্টস ফ্যাকাল্টি কেন্দ্রিক ক্লাস নিব। তবে পোস্টে বলেছিলাম যে পার্সেন্টেজ সহ 4-5টা টপিক কভার করব। আপনাদের চাওয়া ছিল, দেখলাম কমেন্টে বলছেন মেনসুরেশন, নাম্বার সিস্টেম এবং ট্রিগনোমেট্রি, এই 3টা চ্যাপ্টার কভার করতে। তো যেহেতু আমি প্রশ্নগুলো ওগুলো টাইপ করছিলাম না আগে, এগুলো টাইপ করা ছিল, তো সেই ক্ষেত্রে এগুলো আজকে দেখাচ্ছি। বাদ বাকি 3টা চ্যাপ্টার, নাম্বার সিস্টেম, মেনসুরেশন এবং ট্রিগনোমেট্রি, এটা আগামী শনিবারে ইনশাল্লাহ আমরা এখান থেকে আশা করছি ক্লাসটা কন্টিনিউ করবো। কালকে তো হবে না, পরের দিন এই 3টা টপিক আমরা কভার করবো। তবে যারা শুরু করলেন দেখা, কন্টিনিউ করেন। একটা চা, এক কাপ চা দিয়ে কন্টিনিউ শুরু করেন, দেখবেন অনেক ভালো কিছু দেখা যাচ্ছে, শেখা যাচ্ছে। ঠিক আছে, স্মার্টলি অবশ্যই। পার্সেন্টেজ টপিক প্রথমে। As the price of mango has reduced 20%, it now possible to buy two more mangoes at Taka 12. So what is the current price of 50 mangoes? Okay, চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্ন প্রতিনিয়ত পরীক্ষা আসে, বাংলা বলেন, ইংরেজিতে বলেন। যারা ডিবিবিএল বা পেট্রো বাংলা ক্লাস আমার দেখেছিলেন, আমার মনে আছে আমি 5-6টা অ্যাপ্রোচ হয়তো বা ওখানে এটা দেখেছিলাম। তো এটা 4-5টা অ্যাপ্রোচ এখানেও দেখানো সম্ভব। আমি দেখাচ্ছি বিষয়টা, হ্যাঁ, একটু একটু দেখেন। তবে চেষ্টা করব সব থেকে স্মার্ট অ্যাপ্রোচটা দেখে শেষ করে দেবো। খুব বেশি অ্যাপ্রোচ এখন আপাতত দেখাবো না, যেহেতু এগুলো সবই আপনাদের ব্যাচে আলোচনা করা হয়েছে। As the price of mango has reduced 20%, আমের দাম যেহেতু কমে গিয়েছে, it now possible to buy two more mangoes at টাকা 12। 12 টাকা দিলে আপনি আরো 2টা আম বেশি পাবেন। তো 50টা আমের বর্তমান দাম কত সেটা বের করতে বলেছে। এটা ঘটনাটা কেমন? ঘটনা হচ্ছে, আপনি 12 টাকা দিয়ে আগে যে পরিমাণ আম দোকান থেকে পেতেন, এখনো 12 টাকা দিলে সেই পরিমাণ আমই পাবেন। কিন্তু যেহেতু আমের দাম 20% কমে গিয়েছে, দোকানদারের উচিত আগে যতটুকু আম দিত এখনো ততটুকু আম দিবে, সাথে ওই যে 12 টাকার 20%-এর ভ্যালু, সেটা দোকানদারের উচিত আপনাকে ব্যাক দেওয়া। কিন্তু দোকানদার কি করে, ওই টাকাটা ব্যাক দেয় না। ওই টাকাটা ব্যাক না দিয়ে সেই সমপরিমাণ টাকার আম দিয়ে দেয়। এই ঘটনা থেকে বোঝা যায় না, এই যে 20%-এর ভ্যালু কমলো, এই 20% মানে 12 টাকা দিলে 12 টাকার উপরে 20%-এর যে ভ্যালুটা কমলো, সে টাকাটা দোকানদারের উচিত ব্যাক দেওয়া। এটা আমরা কি বলবো? এটা আমরা বলবো অ্যাপ্রোচ 1। দোকানদার ব্যাক না দিয়ে কি করে, 2টা আমের আম দিয়ে দেয় আর কি। তাহলে বলতে পারি, যতটুকু টাকা ব্যাক না দিল ওইটা আসলে 2টা আমের প্রাইস, কারেন্ট প্রাইস আর কি, যেহেতু কমে গেছে। তাহলে আলটিমেটলি 12 20% কত? আমরা সহজে বের করতে পারি কি, যে কোনো কিছু 10% মানে ডেসিমালটা এক ঘর বামে আসা। বুঝতে পারছেন? এটা তো অনেকবার বলছি যে সাপোজ 10% বের করলাম, তাহলে ডেসিমাল এক ঘর বামে এসে 1.2। তাহলে 10% যদি 1.2 হয়, 20% ইজ নাথিং বাট 2 টাইমস। তাহলে এখান থেকে খেয়াল করা যায় 2 ম্যাঙ্গো। তাহলে এটাকে একবারে যদি ক্যান্সেল করে দেওয়া যায়, তাহলে বলা যায় যে একটা ম্যাঙ্গোর দাম হচ্ছে 1.2 টাকা। বা এটা মুখেও বলা যায়, 2টা আমের দাম যদি 2.4 টাকা হয়, একটা আমের দাম কত? 1.2 টাকা। এখন জানতে চেয়েছে 50টা আমের দাম কত? 5 × 60, তার মানে সিম্পলি 60 টাকা ইজ দ্য কারেন্ট প্রাইস অফ 50 ম্যাঙ্গোস। এখন এই জায়গা থেকে চাইলে আপনি আহ, এটা অ্যাপ্রোচ 1 ধরছি, তাই না? হ্যাঁ, এই জায়গা থেকে চাইলে এটা যে 60 টাকা, এটা কাটেন্ট প্রাইস, তাই না? ইফ আই আস্ক ইউ টু ফাইন্ড আউট দ্য প্রিভিয়াস প্রাইস, দ্য ওল্ড প্রাইস অফ 50 ম্যাঙ্গোস, ইউ ক্যান অলসো ফাইন্ড আউট দ্যাট। আপনি বের করতে পারবেন কিভাবে, খেয়াল করেন। এই যে 60 টাকা 50টা আমের, আমি যদি বলতাম 50টা আমের প্রিভিয়াস মূল্য কত, বের করেন। তো সহজ কথা, এই যে 60 টাকা দেখতেছেন, সেটা কিন্তু 20% রিডিউস হওয়ার পরের কথাবার্তা। তাহলে আমি কি বলতে পারি যে আমাদের ভাষায় যেটা 80%-এর ভ্যালু, সেটা আসলে 60 টাকাকে রিপ্রেজেন্ট করে। যদি 20% না কমতো, সেটা কি আগের ভ্যালুকে রিপ্রেজেন্ট করতো না? মানে 100%-এর ভ্যালু, সেটা কত বের করলে হয়ে যায়। তো
যেটা সব থেকে সহজে করার অর্থ হচ্ছে আমি জানি 20% মানে মানে পার্সেন্টেজের ভাষায় যেটা 20%, ফ্রাকশনে সেটা 1/5 কে রিপ্রেজেন্ট করে। কোনো কিছু 20% কমার অর্থ হচ্ছে 5-এ 1 কমে সেটা 4 ইউনিটে পরিণত হয়ে যায়। অর্থাৎ আমাদের ভাষায় যে 60 টাকাটা আছে সেটা তো 20% কমার পরের ঘটনা, তার মানে সেটা 4 ইউনিটকে রিপ্রেজেন্ট করে। যদি না কমতো অর্থাৎ অরিজিনালি সেটা 5 ইউনিটকে রিপ্রেজেন্ট করে। So, আমরা যদি খেয়াল করি দেখেন পূর্ব মূল্য ছিল 75 টাকা। এটা আমাদের এই প্রশ্নের যদি প্রিভিয়াস চাইতো সেটা। এটা এভাবেও করতে পারেন যে 80% 60 হয়েছে, 100% কত। তো এটা সহজ করার জন্য 20, 80-কে 20 দিয়ে কাটলে 4, 100-কে 20 দিয়ে কাটলে 5। খেয়াল করেন 4 60 হয়েছে মানে 15 টাইমস এর ভ্যালু দিয়েছে, তাহলে 5 ও 15 টাইমস এর ভ্যালু দিয়ে 75 টাকা দিত। That means the previous price of 50 mangoes, if it was not 20% reduction, then it was 75 টাকা, and the current price of the 50 mangoes is nothing but 60 টাকা। এটা আমাদের একটা অ্যাপ্রোচ 1। আমি আশা করি কোনো সমস্যা নাই। 20% কমার ফলে যতটুকু মূল্য দোকানদারের ব্যর্থ উচিত তিনি দেয়নি, না দিয়ে 2 টার্ম দিয়েছে। তো এখান থেকে 1 টার্মের দাম বের করলাম, তাহলে 50 টার্মের দাম বের করলাম। এই যে 50 টার্মের দাম 60 টাকা আসলো, দিস ইজ রিপ্রেজেন্টিং আস দ্য কারেন্ট প্রাইস অফ 50 ম্যাঙ্গোস। তারা যদি আপনার প্রিভিয়াস মূল্য বের করতে বলে, এই 60 টাকাটা 80%-এর ভ্যালু বা 4 ইউনিটের ভ্যালু, 5 ইউনিটের ভ্যালু কত বের করলে শেষ। সো দিস ইজ অ্যাপ্রোচ 1। এই 5-6টা অ্যাপ্রোচে করা যাবে। আমার মনে হয় ডাচ বাংলা ব্যাংক বা পেট্রো বাংলাতে যখন দেখিয়েছিলাম তখন 5-6টা অ্যাপ্রোচে দেখিয়েছি। আপনারা সব ক্লাস দেখে ফেলবেন, হ্যাঁ, একটা দুটা ক্লাসে সীমাবদ্ধ না থেকে সব ক্লাস দেখবেন। ফ্যাকাল্টি অনুযায়ী যে দেখতে হবে বিষয়টি এরকম না। তবে আর্টস ফ্যাকাল্টি নিয়ে একটা কথা বলি, তারা প্রশ্ন প্রচুর রিপিট করে এবং তারা প্রশ্ন বেশ সহজ করে, কঠিন আইবি এর মতো 10 লাইনের প্রশ্ন করে না। আপনাদের ডিপ্রেশনে পড়বেন না, অ্যাটলিস্ট পরীক্ষাতে মজা পাবেন। তো প্রচুর কোয়েশ্চেন তারা রিপিট করে, হ্যাঁ, সহজ প্রশ্ন। একটা অ্যাপ্রোচ দেখালাম, এটা আমরা অ্যাপ্রোচ 2 দেখি। এটা আমরা দুইটাই রিটেনের উপযোগী, কোনো সন্দেহ নাই। আমরা এটাকে প্রাইস রেশিও, কোয়ান্টিটি রেশিও কনসেপ্ট দিয়েও দেখাতে পারি। এগুলো সবই আপনাদের আমি দেখিয়েছি। খেয়াল করেন, একটু আগে বললাম যে পার্সেন্টেজ ভাষায় যেটা 20%, ফ্রাকশনে সেটা 1/5 কে রিপ্রেজেন্ট করে। কোনো কিছু 20% কমার অর্থ হচ্ছে 5-থেকে 1 কমে সেটা 4 ইউনিটে পরিণত হয়। তাহলে আগে যেটার দাম 5 টাকা ছিল বা 5 ইউনিট করেছিল, নাও ইটস আ 4 ইউনিট, বিকজ এটা 20% কমে গিয়েছে। কোয়ান্টিটি রেশিও কি হবে? কোয়ান্টিটি রেশিও উইল অলওয়েজ রিভার্স হবে। কার রিভার্স হবে? প্রাইসের সাথে। সেটা কি হবে? 4:5। এটা কখন অলওয়েজ হয় মনে আছে? আমি কিন্তু বলেছিলাম যখন টাকার পরিমাণটা ফিক্স থাকে, অর্থাৎ এই যে 12 টাকাটা কি আগেও 12 টাকা দিয়েছেন, এখনো 12 টাকা দিয়েছেন, তাহলে প্রাইস রেশিওর সাথে কোয়ান্টিটি রেশিও সবসময় রিভার্স হবে। একটু যদি বোঝার চেষ্টা করি যে প্রাইস রেশিও যখন 12টার 5 টাকা করেছিল, 5 ইউনিট করেছিল, দাম বেশি থাকলে আপনি পরিমাণে তো কম পাবেন, তাই না? দাম যখন 5 ইউনিট করেছিল আপনি পরিমাণে কম পেয়েছিলেন 4 ইউনিট। সিমিলারলি দেখেন দাম যখন কমে গিয়েছে পরিমাণে কি পাচ্ছেন? বেশি পাচ্ছেন। তো এইটাই তো ইউনিভার্সাল ট্রুথ। টাকার পরিমাণ ফিক্সড রাখছেন, দাম বেশি ছিল, কম পরিমাণে পেয়েছেন। আহ, এরপরে টাকার পরিমাণ কমে গিয়েছে, সরি মানে দামের পরিমাণটা কমে গিয়েছে, তাহলে পরিমাণে কি বেশি পাবেন না? এটা তো নিজের জীবন থেকে চিন্তা করলেও বোঝা যায়। তো খেয়াল করেন 4-থেকে 5 ইউনিট পরিমাণ, অর্থাৎ আগে আপনি যখন এটা 4 ইউনিট পরিমাণ পেতেন, এখন 5 ইউনিট পরিমাণ পাচ্ছেন, তাহলে আপনার বাসায় সেটা কত ইউনিট বেশি পাচ্ছেন? 1 ইউনিট পরিমাণ বেশি পাচ্ছেন। কিন্তু প্রশ্নের ভাষায় সেটা কত বলেন তো? দুইটা আমরা, তাহলে আমাদের ভাষায় যেটা 1 ইউনিট পরিমাণ বেশি পাওয়া, সেটা আসলে প্রশ্নের ভাষায় 2টা ম্যাঙ্গোকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের ভাষায় আহ, আগে কয়টা পাইতাম? 4 ইউনিট পাইতাম। যদিও এখানে 4 ইউনিট দরকার না আপাতত। খেয়াল করেন, বুঝছেন? যেহেতু কারেন্ট প্রাইস চেয়েছে, আমরা 5 ইউনিট নিব। বুঝছেন ঘটনা? আমাদের পাশে 1 ইউনিট পরিমাণ বেশি পাচ্ছে, যেটা প্রশ্নের ভাষায় 2কে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের ভাষায় বর্তমানে কয় ইউনিট আম পাচ্ছে আমি? 5 ইউনিট আম পাচ্ছি। তাহলে 1 ইউনিট যদি 2 হয়, 2 টাইমস এর ভ্যালু দিয়েছে, 5 ইউনিট 2 টাইমস এর ভ্যালু দিয়ে 10টা ম্যাঙ্গো হবে। অর্থাৎ খেয়াল করেন 12 টাকা দিলে আমি এখন কয়টা আম পাচ্ছি? 10টা আম পাচ্ছি। এটা কারেন্ট প্রাইস, একটা আমের দাম বেড়ে গেল, তাহলে 50 টাকার দাম হচ্ছে এইটা। সো ক্যান্সেল আউট করে দেন, 5 × 12 60 টাকা। দেখা যায় 50 টামের দাম হচ্ছে 60 টাকা। এখন আমি যদি প্রশ্ন করতাম যে এই জায়গা থেকে আপনি 50 টামের পূর্ব মূল্য বের করেন, অনেকভাবে চিন্তা করা যেত। এই যে একটু আগে যেটা দেখালাম যে 60 ইউনিট আমাদের কি 4 ইউনিটের ভ্যালু, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? সেটা একটা ওয়ে ছিল, 75 টাকা আসতো। আর একটা ওয়ে কেমন খেয়াল করেন, আগে আমি কত ইউনিট দাম আম পেতাম? 4 ইউনিট আম পেতাম। খেয়াল করেন
তাহলে 4 ইউনিট মানে কত? 8টা আম পাইতাম। আচ্ছা, এই যে 8টা আম পেতেন কয় টাকা দিয়ে? 12 টাকা দিয়ে। তাহলে প্রত্যেকটা আমের দাম বেড়ে গেল। কয়টা আমের পূর্ব মূল্য বের করতে বলতেছি? 50টা আমের। So, আমরা যদি খেয়াল করি এখান থেকে 8 × 1.5, 50 মানে 75, তাহলে আলটিমেট দেখা যায় 75 টাকা ছিল আমাদের 50 টাকার পূর্ব মূল্য। সো হোয়াট এভার দ্য ওয়েজ, আপনি এখান থেকে বের করতে পারেন। প্রত্যেকটা ভাবেই ভাবার সুযোগ অন্তত আছে, সেই চিন্তাটুকু আমি রেখে রেখে গেলাম। ঠিক আছে, ভালো থাকেন। ভালো থাকার দরকার নেই, মানে আরো দেখেন আর কি, অ্যাপ্রোচ 3 দেখেন, ভালো থাকারও দরকার আছে। এটাই কয়েকটা অ্যাপ্রোচ দেখাচ্ছি, বাদ বাকি যে ম্যাথ গুলো আছে, টু বি অনেস্ট একটা দুটো একটা করে অ্যাপ্রোচ দেখে শেষ করে দিন। হ্যাঁ, বিরক্তি আসার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ, এটা রিটেনও আসবে, এটা অবশ্যই রিটেন আসার মতো math। আচ্ছা, অ্যাপ্রোচ 3 দেখি, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট অ্যাপ্লাই করব। এক লাইনে টোটাল ম্যাথ শেষ। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট, দ্য কনসেপ্ট অফ কিং। কিং কনসেপ্ট আর কি বলতে পারেন, যে একবারে আমরা 50টা আমের দাম বের করে ফেলবো। হ্যাঁ, কারেন্ট প্রাইস, কারেন্ট প্রাইস অফ 50 ম্যান একবারে বের করতে চাই। খেয়াল করেন, এই যে 12 টাকা আপনি দিচ্ছেন, প্রথমত এই 12 টাকার উপরে 20%-এর মতো রিডাকশন হচ্ছে। তাহলে 12 টাকা 20% কত? 1/5। অর্থাৎ আমরা দেখতে চাই কতটুকু মূল্য আসলে কমতেছে। তাহলে খেয়াল করলে দেখা যায় 12 টাকা 20% মানে 1/5, এই এতটুকু টাকা আমাদের কমতেছে। তো এই যে কমতেছে সেটাই আমি কয়টা আম পাচ্ছি? 2টা আম পাচ্ছি। তাহলে আমি এখানে কয়টা আমের ভ্যালু চাচ্ছি? একটা আমের ভ্যালু চাচ্ছি। তো এই পর্যন্ত কিন্তু আমি একটা আমের কারেন্ট প্রাইস বের করে ফেলছি। বুঝছেন? এটা মাল্টিপল ফ্যাক্টর কনসেপ্ট অনেক আলোচনা করে আসছি। আশা করি আলো বোঝানোর দরকার নাই, তারপরেও বলছি যে 12 টাকা দিয়ে 20% যতটুকু ভ্যালু আসলো, এটা দেবে 2টা আম পাচ্ছে আর কি। আমার কি 2টা আমের মূল্য দরকার? না, আমার একটা আমের মূল্য দরকার। এই জন্য আমরা নিউমারেটরে এক দিয়ে দিলাম, যে একটা আমের কতটুকু দাম সেটা বেরিয়ে চলে আসলো এখান থেকে। এরপরে একটা আমের বর্তমান দাম চলে আসলো, দেন 50টা আমের বর্তমান দাম বের করলেই শেষ। তাহলে এখান থেকে খেয়াল করে 10, এটা ক্যান্সেল করে 5, মানে 5 গুণ 6 টাকা। সো মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট যদি অ্যাপ্লাই করতে পারেন এসব জায়গায়, তাহলে খুব দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, আর একটা অ্যাপ্রোচ দেখাবো। একটা খালি একটু হিন্টস দিয়ে শেষ করি, হ্যাঁ, এটা সময় নষ্ট না করে তাহলে। অ্যাপ্রোচ 4, অর্থাৎ আপনারা যদি এক্স ধরে যদি করতে চান, খেয়াল করেন যে প্রথম যেহেতু 20%-এর মতো, সাপোজ ধরেন আমাদের যে প্রাইস আমাদের এক্স করে, প্রত্যেকটা আমের দাম এক্স আর কি। ঠিক আছে, অর্থাৎ পূর্ব মূল্য যেটা আছে সেটা এক্স আর কি। তাহলে 20% যখন রিডিউস করবেন, এক্সটা ডেফিনেটলি কি হবে বলেন তো? 80% অফ এক্স হবে। বা এটাও সহজে করে বলা যায় যে একটু আগে যেটা বললাম, যে 20% মানে সেটা কি হয়? 1/5 কে রিপ্রেজেন্ট করে। তো সাপোজ এক্স ছিল, তো এক্স এর 1/5 কমানোর অর্থ কি? 5-এ 1 কমে সেটা 4x/5-এ পরিণত হয়। বুঝছেন ঘটনাটা? না বুঝলে একটু ভালো করে বলি, যে মনে করেন এক্স আমাদের পূর্ব মূল্য, তো এটা 20% কমার অর্থ কি? 80%-এ দাঁড়ানো। তো এটাকেও তো বলা যায় কি সিম্পলি 4/5x। তাহলে এখন দাম আমাদের, প্রত্যেকটা আমের দাম 20% কমার পরে সেটা 4x/5। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে ইকুয়েশন সাজাই, রেকর্ড হচ্ছে তো, নাহলে তো আবার দেখতে পারবো না ইউটিউবে। ঠিক আছে, এখন যদি আমরা ইকুয়েশন সাজাই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, দেখেন 12 টাকা দিলে আপনি আগে, 12 টাকা দিলে প্রত্যেকটা আমের দাম ছিল এক্স, তখন কিছু সংখ্যক আম পেতেন। আর এখন 12 টাকা দিলে যেহেতু আমের দাম কমছে, অর্থাৎ সেটা 4x/5 এসছে, এখন কিছু সংখ্যক আম পাবেন। কিন্তু পূর্ব থেকে এখনকার আম পাওয়ার সংখ্যাটা ডিফারেন্সটা কত? 2। বুঝছেন ঘটনা? দেখেন এটা কি 12 টাকা, টাকাকে দাম দিয়ে ভাগ করলে আম পাবেন, টাকাকে দাম দিয়ে ভাগ করলে আম পাবেন। তো আগে যেটা আম পাইতেন প্লাস পরে পরে যেটা আম পাচ্ছেন, আগে যেটা আম পাচ্ছেন, তার মধ্যে ডিফারেন্সটা কত? 2টা। এই যে 2। তো এখান থেকে যদি আমরা ভ্যালু ফাইন্ড আউট করি, তাহলে এক্স এর ভ্যালুটা আমাদের এখান থেকে বের হয়ে আসবে। এখন এক্স এর ভ্যালুটা 1.5 টাকা আসবে। কেমনে বুঝলাম? ওই যেমন খেয়াল করেন 50 টাকার দাম 75 টাকা করেছিল, তাই না? 1.2 টাকা হচ্ছে যে 20% কমার পরে দাম হচ্ছিল। 1.2 টাকা 20% কমার পরে দাম হচ্ছিল। আর পূর্ব দুইটা মেথড থেকে দেখলাম যে দাম কমার আগে 75 টাকা ছিল 50 টাকার দাম, তার মানে প্রত্যেকটা দামে কি 1.5 টাকা আসছে। তার মানে আমি এটা সলভ করলাম না, আপনি এটা সলভ করলেও 1.5ই পাবেন। এক্স এর ভ্যালু কত? 1.5 টাকা।
তো এই যে 1.5 টাকা আসতেছে সেটা কি, সেটা হচ্ছে পূর্ব মূল্য, পূর্ব দাম। তাহলে এইভাবে যদি চিন্তা করেন 50 টাকার দাম আসবে 75 টাকা। ঠিক আছে। আর এই 1.5 এর পরে 20% কমবে, অর্থাৎ 80% ভ্যালু হবে, ভ্যালু আসলে আমাদের কারেন্ট প্রাইস, সেটা কি 1.2 টাকা। এই 1.2 টাকাতে 50 টাকার দাম 60 টাকা। আচ্ছা, এই আর 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 কথা বলবো না এটা দিয়ে, তাহলে বলবেন যে ভাই একটা বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা করে যাচ্ছে, প্রয়োজন নাই। Which of the numbers below is not equivalent to 20%? 20% এর সমান কোনটা? আচ্ছা, সহজ কথা খেয়াল করেন যে 20% মানে কি, কিভাবে কিভাবে লিখতে পারি। এই প্যাটার্নের প্রশ্ন দেখবেন অনেকগুলো প্রশ্ন আসতে পারে, অনেকগুলো। 20% মানে বলতে পারি কি 20/100 বলতে পারি, এটাকে ছোট করে কেটে কি 1/5 বলতে পারি, কোনো সন্দেহ তো নাই। আবার 1/5 মানে সেটি 0.2 বলা যায়, বা এই যে এই জায়গা থেকে 0.2 বলা যায়। তাহলে 1/5 বলা যায়, 20/100 বলা যায়, 0.2 বলা যায়। বাট উই ক্যানট সে 20% is equivalent to 0.5. So our correct answer is 0.5. Next one. Every 3 minutes, 4 liters of water are poured into 2000 liter tank. After 2 hours, what percent of the tank will be full? সহজ কথা, প্রতি 3 মিনিটে 4 লিটার করে পানি ফিল আপ হয়। তাহলে 2 ঘন্টা পরে ওই ট্যাঙ্কের কত পার্সেন্ট অফ ওয়াটার ফিল আপ হয়েছে। তো সহজ কথা, তাহলে 3 মিনিট আমাদের বাসায়, যেটা 3 মিনিট সেটা আসলে 4 লিটার পানি ফিল আপ হয়। তাহলে জানতে চাইছে 120 মিনিট পরে গিয়ে কতটুকু পানি ফিল আপ হবে, পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ পার্সেন্ট আগে কতটুকু হয়েছে সেটা দেখি। তাহলে 3 যদি 120 হয়ে যায় মানে কত, 40 টাইমসের ভ্যালু দেয়। 4ও মূলত 40 টাইমসের ভ্যালুতে 160 লিটার আসবে। তাহলে খেয়াল করে দেখা যায় 3 মিনিটে যদি 4 লিটার করে পানি ফিল আপ হয়, তাহলে 2 ঘন্টা পরে আমাদের 160 লিটারের মতো পানি ফিল আপ হবে। এখন জানতে চাওয়া হয়েছে এই ট্যাঙ্কের যে ক্যাপাসিটি ছিল 2 ঘন্টায় যতটুকু পানি পূর্ণ হলো সেটা পার্সেন্টেজে কত। তাহলে ক্যাপাসিটি ছিল কত, 2000 লিটার। and I have to find it in percentage. So এটা ক্যান্সেল করে দেওয়া যায়, এটা ক্যান্সেল করলে দেখা যায় 8%। সো 8% মূলত আমাদের এখান থেকে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট ওয়ান। If W is 10% less than X and Y is 30% less than Z, then WY is what percent less than X and Z? আচ্ছা, ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু সহজ আর কি। W is 10% less than X, এটাকে আপনি একটু বড় করে লিখতে পারেন, ছোট করে লেখা যায়। যে আমরা জানি 10% আসলে 1/10 কে রিপ্রেজেন্ট করে। পার্সেন্টেজের ভাষা যেটা 10%, ফ্র্যাকশনে সেটা 1/10। তো ডাব্লিউ কি আছে আমাদের, ডাব্লিউর সাথে কার সম্পর্ক, এক্স এর সাথে। তো যদি বড় করে লিখি, যে সাপোজ ধরেন যে যেহেতু 10% লেস, তাহলে এক্স আমাদের কত, 100, আর ডাবল আমাদের কত, 90। ভালো, একটা গেল। ওয়াই ইজ 30% লেস দ্যান জেড। তাহলে ওয়াই লেস হচ্ছে, তাই না? তাহলে ওয়াই ইজ 30% লেস দ্যান জেড। তাহলে জেড যদি 100 হয়ে থাকে, ওয়াই আমাদের এখানে কত, 70। তো এই যে 2 লাইনটা লিখলাম, আপনি ম্যাথ পরীক্ষার হলে এই 2 লাইন না লিখে একবারে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন একবারে, খেয়াল করেন যে 10% লেসের অর্থ হচ্ছে 10-এ 1 কম। অর্থাৎ এক্স যদি আমাদের 10 হয়, ওয়াই আমাদের 10% কমের অর্থ হচ্ছে সেটা 9 হবে। বা ডিরেক্টলি এটাকে ছোট করে এটা লেখা যায়। আবার খেয়াল করেন 30% লেস, 30% মানে আমি জানি 3/10। অর্থাৎ যে যদি 10 হয়ে থাকে, ওয়াই 30% লেস মানে 10-এ 3 কমে ওয়াই হবে 7। তাহলে সহজে বলা যায় যে যেখানে 10, ওয়াই সেখানে 7। ফাইন। এখন বলা হচ্ছে আমাকে ডাব্লিউ ওয়াই এবং এক্স এর তুলনা করতে হবে। তাহলে ডাব্লিউ ওয়াই মানে 7 নং কত, এখান থেকে 63, আর এখান থেকে 100। তাহলে খেয়াল করলে দেখা যায় যে ডাব্লিউ ওয়াই এক্স এর থেকে কতটুকু কম, 37%। তাহলে এখান থেকে উত্তর হচ্ছে এটা। বুঝছেন? বুঝতে তো সমস্যা নাই। মানে আপনি যদি এই জিনিসটুকু লিখেন, 2টা সেকেন্ড হলেও তো নষ্ট হবে। আপনি ডিরেক্টলি কোথায় যাবেন, আপনি ডিরেক্টলি এটাতে চলে যাবেন যে 10% লেসের অর্থ হচ্ছে 10-এ 1 কম মানে 9। কাহিনীগুলো বুঝলে আপনার মাথার মধ্যে থাকবে এগুলো। আর 30% কম হচ্ছে 10-এ 3 কমে সেটা 7 আর কি। তাহলে 7 × 63 আর এটা। অথবা এই জায়গাতে গুণ করলেও হয়, কিন্তু এটা বড় ফিগার বলে আসলে এটা নিয়ে কাজ করা আমাদের জন্য উচিত না। Alhamdulillah, if 10% of x is equal to 25% of and y is 16, what is the value of x? আচ্ছা, তাহলে খেয়াল করি 10% of x is 25% of y। একটা জিনিস এখানে বলে রাখি, এই টাইপের ম্যাথগুলোতে এই যে ভ্যালুটা দেওয়া আছে, এটা ছাড়াও কাজ করা সম্ভব। অর্থাৎ শুধুমাত্র এই লাইন থেকেই অ্যান্সার পিক আপ করা যাবে উইথ দ্য হেল্প অফ দ্য মাল্টিপল কনসেপ্ট। তো আমরা দেখি ওই হেল্পটা নিই, মাল্টিপল কনসেপ্ট নিয়ে হয় কিনা। না হলে আমরা এটা সাহায্যে যাবো। তাহলে খেয়াল করলে দেখা যায় এক্স এস টু ওয়াই সমান আমাদের কত, 25:10। একটু ছোট করে দিই, তাহলে 5:সিম্পলি 2। কি চেয়েছে, এক্স এর ভ্যালু চেয়েছে। তাহলে খেয়াল করেন
এক্স এর ভ্যালু যদি চাই, আমরা জানি এক্স আর যাই হোক দ্যাট উইল বি দ্য মাল্টিপল অফ 5. X cannot be 7, X cannot be 8, X cannot be 11, X cannot be 13, but X can be 15, X can be 20. What about the value of X that must be the multiple of 5? রেশিও এন্ড প্রপোর্শন চ্যাপ্টারে এগুলো বিস্তারিত শিখিয়েছি না, মাল্টিপল কনসেপ্টটা। অর্থাৎ এক্স এর ভালো অবশ্যই 5 এর মাল্টিপল হবে। এখন আমি অপশন থেকে দেখব হুইচ অফ দ্যাট ইজ দ্য মাল্টিপল অফ 5. Is 4 multiple of 5? No. Is 6.4 multiple of 5? No. Is 24 multiple of 5? No. Is 40 multiple of 5? Absolutely. So আমাদের চোখ মুখ বুঝে বন্ধ করে আমরা 40 পিক আপ করবো। তো দেখেন এই যে y16, সেটা কিন্তু আমার চিন্তা করার দরকার নাই। আমার দরকার নেই, আমি শুধু দেখবো যে 5 এর মাল্টিপল কোনটা আছে, সেটা ফাইন্ড আউট করতে পারলে আমাদের ম্যাথ শেষ। 5 এর মাল্টিপল যদি একাধিক থাকতো, তখন আমরা y16 হেল্প নিয়ে একটা কাজ করার চেষ্টা করতাম। বুঝতে পারছেন ঘটনা? এছাড়া যদি আপনি ওয়াই ভ্যালু নিতেও চান, সেটাও সহজে করা যাবে। খেয়াল করেন, আমাদের ভাষায় যেটা 2 ইউনিট প্রশ্নের ভাষা, সেটা ওয়াই এর ভ্যালু 16কে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের ভাষায় যেটা 5 ইউনিট, সেটার ভ্যালু কত? তাহলে 2 যদি 16 হয়ে যায়, মানে 8 টাইমস এর ভ্যালু দেয়, 5ও 8 টাইমস এর ভ্যালু দিয়ে 24 হবে। সো 40 ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। ওকে, নেক্সট। আলহামদুলিল্লাহ, হুইচ অফ দ্য নাম্বারস below is not equivalent to 4%? আমি বলছিলাম না যে সেম টাইপের কোশ্চেন কিন্তু আর্টস ফ্যাকাল্টি করে থাকে। তো 4% ভ্যালু কি? 4% কি লিখতে পারি? 4% কে 4/100 লেখা যায়, 4% কে 1/কত 25 লেখা যায়, 4% কে 0.04 লেখা যায়। সো এটা লিখতে পারেন, এটা লিখতে পারেন, এটাও লিখতে পারেন, কিন্তু এটা লেখা যায় না। What is the original price of a t-shirt if sale price after 50% discount is 272? সবাই পারবেন না। 15% ডিসকাউন্ট দেওয়ার পর 272 টাকা হয়েছে, অরিজিনাল মূল্য কত? তো এটা যদি মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট করি, 5 সেকেন্ডের কাহিনী। আমরা জানি পার্সেন্টেজ ভাষা যেটা 50%, ফ্র্যাকশনের ভাষা সেটা 3/20 কে রিপ্রেজেন্ট করে। কোনো কিছু 15% হ্রাস করার অর্থ বা ডিসকাউন্ট দেওয়ার অর্থ 20-এর 3 কমা 20-এর 3 ইউনিট কমে দেওয়া। তাহলে আমাদের ভাষায় 20-এর 3 কমে যেটা 17 ইউনিটে বিক্রি করে দেওয়া হচ্ছে, প্রশ্নের ভাষায় সেটা 272 কে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড যদি বলি অরিজিনালটা কত, তার অরিজিনাল মানে 20 ইউনিট। এখন অনেকে এটা ভাবে, ভাই এটা এত জটিল করতেছেন কেন? যে 15% কমার অর্থ সেটা 85%-এ বিক্রি করে দেওয়া, ভালো কথা। সেটা সমান সমান কত? 272 টাকা। তাহলে যদি 15% না কম করতাম, সেটা 100% কত সেটা বের করেন। তো এই যে গল্পটা আপনি বললেন, সেম গল্পটা আমি এখানে বলেছি। ঠিক আছে, এটাকে ক্যান্সেল আউট করেন, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 17, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে কত? 20। সেম গল্পটা এখানে বলেছি। তো এত কিছু লেখা লাগে না, এই 2 লাইন আপনি যা লিখবেন সেটা একবারে লেখা যায়। যে 3 ইউনিট কমার অর্থ, যেহেতু 15% মানে 20-এ 3, মানে এখন এটা আপনার কাছে মনে হতে পারে যে এই ম্যাথে এত কেন করতেছে, কিন্তু এই বিষয়গুলো যখন বড় ম্যাথের ক্ষেত্রে যাবে, তখন দেখবেন অনেক সহজ হচ্ছে, এগুলো শিখে রাখা দরকার। তাহলে 20-এ 3 কমে 17 ইউনিটে আমাদের বাসায় বিক্রি করে দেওয়া। আমাদের বাসায় যেটা 17 ইউনিটে বিক্রি করা, সেটা প্রশ্নের ভাষায় 272। তাহলে অরিজিনালটা কত? 20 ইউনিটের কথা বলতেছে অরিজিনাল। তাহলে 20 ইউনিট কত বের করলে শেষ। তো এটাকে ক্যান্সেল করি, 17 মানে কত? 1, 17 2 মানে 16। তাহলে আলটিমেটলি দেখা যায় 320 টাকা। 320 টাকা ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। If x is 30% greater than y, what percent of y is x? এটা তো দেখা যায় যে 130। এক্স সেই মানটা ওয়াই থেকে 30% বড়, তো সেটা ওয়াই সাপেক্ষে কত? 130%। বুঝেন নাই? এক্স ইস টু ওয়াই মানে কত? ওয়াই 100 হলে এক্স আমাদের 130। তো বলতেছে এক্স ওয়াই কত পার্সেন্ট, তাহলে এক্স ওয়াই ডেফিনেটলি 130%। সুপার অর্থ না এটা। Bus fares were recently increased from টাকা 1.70 to টাকা 2. What was the approximate percent of increase? এটা ফ্র্যাকশন ভ্যালুতে কাজ করার দরকার নাই। মনে কর 170 টাকা বাস ভাড়া ছিল, আর 1 টাকা 70 পয়সা বাস ভাড়া তো নাই এখনো। মনে করেন 170 টাকা বাস ভাড়া ছিল, এখন 200 টাকা হয়েছে। কয় টাকা ইনক্রিজ হচ্ছে? 30 টাকা। কত টাকাতে? 170 টাকাতে। এটা শতকরার ভাষায় কত হচ্ছে সেটা বের করেন। তাহলে শূন্য শূন্য কাটা দিয়ে দেন, ওই শূন্য কাটলে, ওই শূন্য কাটার থেকে এই শূন্য কাটা বেশি সুবিধা। এটা ক্যান্সেল আউট করে দেন, এখান থেকে রাখেন। তো খেয়াল করেন 300-কে 17 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 300-কে 17 মানে 17 17 289। তাহলে দেখা যায় 17 পয়েন্ট সামথিং আমাদের পার্সেন্টেজ ইনক্রিজ হবে। তাহলে অপশন থেকে খুঁজবো, এই যে 18%-এর মধ্যে। তাহলে দেখা যায় 18%-এর মধ্যে, বা অ্যাপ্রক্সিমেট যেহেতু প্রশ্নে বলে দিয়েছে, তার মানে কিন্তু ফ্র্যাকশন আসবে। 18%-এর মতো বাস ফেয়ার হ্যাজ ইনক্রিজড।
If the salary of an employee is reduced by 10% for his late attendance and then increased by 10% for pardon, how much does he lose? এখানে যারা দেখতেছেন না পারবেন এরকম মানুষ মনে হয় একটাও নাই। সাকসেসিভ পার্সেন্টেজের কাহিনী প্রথমে 10% বৃদ্ধি আর 10% হ্রাস হয়েছে, তারপরে মোটের উপর কি 1%-এর মতো ইফেক্ট পড়বে বা 1%-এর মতো হারাবে সে। এই ম্যাথ কতভাবে করা যায় তার কোনো লিমিট নাই, বিষয়টা এরকম আর কি। আহ, আপনারা জানেন যে সেম পার্সেন্ট ওঠানামা করছে, তো সেম পার্সেন্ট ওঠানামা করলে আপনি একবারে এক্স স্কোয়ার বা হান্ড্রেডও করতে পারেন, এটা শিখিয়েছি। তো 10 স্কোয়ার বা হান্ড্রেড মানে আলটিমেটলি কত, 1%-এর মতো ডিক্রিজ হয়। এবং মনে রাখবেন সেম পার্সেন্ট ওঠানামা করলে সবসময় কি হয়, হ্রাস পাবে বা কমবে। এটাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্টে যদি একটু দেখায়, যেহেতু এই আপনারা সবাই জানেন বা আপনারা যেটা জানেন সেটা হচ্ছে a প্লাস বি প্লাস a ক্রস বি ডিভাইডেড বাই 100। এটা আসলে সাকসেসিভ পার্সেন্টেজের একটা কাহিনী, তাছাড়া কিছুই না। বিষয়টা এরকম হয় যে প্রথমে মনে করেন একজন ব্যক্তির 100 টাকা ছিল, 100 টাকা ছিল হচ্ছে যে তার স্যালারি। সেখান থেকে যখন আমাদের 10%-এর মতো হ্রাস হয়ে যায়, 100 থেকে কমে সেটা কি 90-তে দাঁড়ায়। পরবর্তী যে বৃদ্ধিটা হবে সেটা 90 থেকে বৃদ্ধি হবে, সেটা কি, এই যে 10%-এর মতো আমাদের বৃদ্ধি হবে, এটা কি ছিল, হ্রাস ছিল। তো 10% বৃদ্ধি মানে কি, খেয়াল করেন এখান থেকে 100 থেকে 10 কমে 90, কিন্তু 90 10% মানে কত, 9, তাহলে 9 যোগ হলে কত, 99 হয়। তাহলে এই যে দুইবার পার্সেন্টেজ উঠানামা করলো, একবার ইনক্রিজ একবার ডিক্রিজ, ওভারঅল মতো 100 থেকে সেটা 99 গেছে, আর 1%-এর মতো ডিক্রিজ হয়েছে। এটাই মূলত ঘটনা হয়। তো এটা একটা অ্যাপ্রোচ চিন্তা করা যায়, এটা একটা অ্যাপ্রোচ চিন্তা করা যায়। আর একটা কাজ করা যায়, উই ক্যান অ্যাপ্লাই দ্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট খুব সহজে। কিভাবে, খেয়াল করেন যে মনে করেন 10% মানে কি, 10% মানে পার্সেন্টেজের ভাষা যেটা 10% ফাংশনে সেটা 1/10 কে রিপ্রেজেন্ট করে। প্রথমে মনে করেন আমাদের ওটার ভ্যালু 10% ছিল, 10 টাকা ছিল। 1% কমার কারণে সেটা 10 থেকে 1 কমে কি হয়েছে বলেন তো, 9 পরিণত হয়েছে। ফাইন। আবার 10 টাকা আমাদের ছিল, সেখানে 10 থেকে 1 বৃদ্ধি পেয়ে কি হবে, 11-তে পরিণত হবে। আই রিপিট, কোন জিনিস 10% কমার অর্থ হচ্ছে 10 থেকে 1 কমে সেটা 9-তে পরিণত হয়। কোন জিনিস আবার 10% বৃদ্ধির অর্থ হচ্ছে 10 থেকে 1 বৃদ্ধি পেয়ে 11-তে পরিণত হয়। তো আলটিমেটলি ওভারঅল দেখা যায় 9 11 99 ডিভাইডেড বাই 100। সো ওভারঅল দেখা যায় 1%-এর মতো ডিক্রিজ হয়, বা সেম পার্সেন্ট উঠানামা করলে সবসময় ডিক্রিজের দিকে যাবে। If 35% of Nabila's income is equal to 25% of Nuru's income, the ratio of their income is what? Okay. সহজ কথা, খেয়াল করেন এখান থেকে যে 35% অফ নাবিলা যে ইনকাম, অর্থাৎ নাবিলার যে ইনকামই হোক না কেন, নাবিলার ইনকাম একটু কম এখানে আসলে, নাবিলার যে ইনকামই হোক না কেন তার থেকে যদি 35% পিক আপ করেন, এবং নুরুর ইনকাম যাই হোক না কেন সেটা অবশ্য সমান না নাবিলার, নুরুর ইনকাম ইনকাম থেকে মাত্র 25% যদি পিক আপ করেন, both amount will be equal. So I have to find out the ratio of the Nabil and Nuru. So খেয়াল করি, নাবিল এবং নুরুর যদি রেশিওটা বের করতে চাই, দ্যাট ইজ 25:35। এটা আমরা একটু ছোট করলে 5 দিয়ে ক্যান্সেল করলে 5, আর 5 দিয়ে ক্যান্সেল করলে 7। So ultimately 5:7 is our required answer. Next question. If length of a rectangle is increased by 20% and width is decreased by 20%, তাহলে দেখেন দৈর্ঘ্য আমাদের 20% ইনক্রিজ আর প্রস্থ আমাদের 20% ডিক্রিজ হয়েছে। তো অনেকভাবে চিন্তা করতে পারি, সেম পার্সেন্ট ওঠানামা করছে মানে কি ডেফিনেটলি ডিক্রিজ হবে। তো ওই যে এক্স স্কোয়ার বাই কি 100 ইউজ করলাম, সেটা চিন্তা করতে পারি যে 20 স্কোয়ার বাই 100 মানে আলটিমেটলি 4%-এর মতো ডিক্রিজ হবে। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট করতে পারেন, বা এ প্লাস বি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি, সেটা করতে পারেন, যা মন চায় করতে পারেন, এটা দেখানোর মতো কোনো ম্যাথ না। দ্য প্রাইস অফ এ টি শার্ট, আচ্ছা 16% ডিসকাউন্ট দেওয়ার পরে সেটা 264-তে দাঁড়িয়েছে। একটু আগে যেরকম ম্যাথ করলাম, একটা করলাম একটু আগে, সেম আর কি, তো এটা করলাম না, হ্যাঁ। If y% of x is 29, then x is equal to half. Okay, y% মানে যেহেতু x এর ভ্যালু দরকার, তাহলে y by 100 লিখে দিই, গুণিত এখান থেকে x is equal to 29. So x is equal to simply বলা যায় 2900 divided by y. So this is কোনটা, 2900 by y। সহজ ম্যাথ আসলে, এখানে সত্যি বলতে কঠিন কোনো ম্যাথ নাই যে আমি আপনাদের ওভাবে দেখাবো। পরের থেকে কিছু স্ট্যান্ডার্ড ম্যাথ আছে, ওই জন্য বলেছি একটা চাহা থেকে ক্লাসগুলো যা দেখে যান আর কি, রিপিট কোশ্চেন করে দেওয়া। If A's income is 25% less than that of B, তবে দেখলাম নাম্বার সিস্টেমের কোশ্চেনগুলো জটিল। নাম্বার সিস্টেমে যে কোশ্চেনগুলো করছে, ত্রিকোণমিতির যে কোশ্চেনগুলো করছে সেগুলো স্ট্যান্ডার্ড, বিশেষ করে নাম্বার সিস্টেম।
ইফ এস ইনকাম ইজ 25% লেস দ্যান দ্যাট অফ বি, অর্থাৎ বি থেকে এর ইনকামটা কম। কতটুকু ইনকাম কম? 25% কম। তো আমরা কি করব, আমরা পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে কাজ করার চেষ্টা করব। আমরা জানি 25%, পার্সেন্টেজের পাশে যেটা 25%, ফ্র্যাকশনের সেটা 1/4 কে রিপ্রেজেন্ট করে। কোনো কিছু 25% কমার অর্থ হচ্ছে 4-এ 1 কমে সেটা 3 ইউনিটে পরিণত হওয়া। এখন খেয়াল করেন, আমাদের পাশে যেখানে H2B আছে, যে বি যদি 4 ইউনিট বেতন পায় বা ইনকাম যদি বি 4 ইউনিট থাকে, এ সেটা 25% কম, অর্থাৎ 4 থেকে 1 কমে সেটা 3-এ পরিণত হয় বা 3 ইউনিটের। তো এই জায়গাটা কি জানতে চাচ্ছে? কি জানতে চেয়েছে? হোয়াট পার্সেন্ট অফ বিস ইনকাম মোর দ্যান দ্যাট অফ এ, অর্থাৎ এর তুলনায় বি এর ইনকাম কতটুকু বেশি। তাহলে দেখা যায় এর তুলনায় বি এর ইনকাম কতটুকু বেশি? 1 ইউনিট পরিমাণ বেশি। কার তুলনায়? এর তুলনায়। তাহলে এটা পার্সেন্টেজের ভাষায় কত? আমরা জানি 1/3 is representing as 33.33%. ওকে, না, কমপ্লিট। After 20% decrease, a computer monitor is on sale for টাকা 7200. What is its original প্রাইস আর কি? তো সহজ কথা, 20% ডিক্রিজ হওয়ার অর্থ হচ্ছে আপনার মাথার মধ্যে চলে আসছে 1/5। না, আপনার মাথার মধ্যে আরো ভালো আগেই চলে আসছে, 20% ডিক্রিজ হওয়ার অর্থ হচ্ছে 5-এ 1 কমে সেটা 4 ইউনিটে পরিণত হয়েছে। আমাদের পাশে যে 4 ইউনিট বিক্রি করা হয় বা মূল্য দাঁড়ায়, সেটা প্রশ্নের ভাষায় 7200-কে রিপ্রেজেন্ট করে। যদি 20% কম না, দাম না কমতো, তাহলে সেটা 5 ইউনিটে বিক্রি করতে হতো। So, আমরা যখন খেয়াল করি, আলটিমেটলি দেখা যায় 9000 টাকা ছিল ওটা সেলিং প্রাইস। নেক্সট ওয়ান, a cricket team has won 40 games out of 60 played. It has 32 more games to play. How many of this must the team win to make it record 70% win for the season? মানে এর অর্থ হচ্ছে একটা ক্রিকেট টিম 60টা গেমের মধ্যে 40টা গেম হচ্ছে আপনার জিতছে, এখনো 32টা গেম তার হাতে আছে। তো এর মধ্যে ঠিক কতগুলো জিততে হবে যেন তার ওভারঅল আমাদের উইনিং পার্সেন্টেজ 70 হয়। তো এটা সহজ একদম, যদি এভাবে চিন্তা করেন যে আমি প্রথমে দেখবো 70%, টোটাল গেমের 70% জিতলে কতটা জেতা লাগে, এখন অলরেডি কতটা জিতেছি, দুটা বিয়োগ করলে আর কতটা জেতা লাগবে সেটা বের করা যায়। তাহলে খেয়াল করেন, 60টা অলরেডি সে খেলেছে এবং আরো 32টা বাকি আছে। That means total number of game is 92. Firstly, I have to find out, so what is the amount after 70% of 92. 92 70% কত সেটা আগে বের করে ফেলবো। তাহলে সহজে কিভাবে বের করা যায়? খেয়াল করেন, আমরা জানি কোনো কিছুর 10% মানে ডেসিমালটা 1 ঘর বামে আসা। তাহলে 92 10% মানে সেটা কত? 9.2। তাহলে 70% মানে সেটা 7 গুণ দিলে হয়ে যায়। তাহলে গুণ করে যদি করি, 7 নং কত? 63 প্লাস 7 দুগুণে 14 মানে 1.4। দেখা যায় 92 70% অর্থাৎ 74.4 সংখ্যক গেম। তো যেহেতু এটা পার্সেন্টেজ, যেহেতু এটা গেম সংখ্যা যেহেতু ফ্র্যাকশনে হয় না, এটা আমরা 65 নিলাম। তো দেখা যায় 92 75, কি আল্লাহ, কথাটা জড়িয়ে যাচ্ছে। 92 70% জয়ের অর্থ হচ্ছে সিম্পলি 65 সংখ্যক জয় পাওয়া। তো আমরা 65টা জয় পেতে চাই, অলরেডি আমাদের 40টা জয় পাওয়া হচ্ছে, তার মানে আরো 25টা আছে যেগুলো আমাদের জিততে হবে টু মেক ইট 70% উইনিং পার্সেন্টেজ ফর দ্য হোল সিজন। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। Three workers X, Y, and Z are paid a total of taka 5500 for a particular job. X is paid 133.33% of the amount paid to Y, and Y is paid to 75% of the amount paid to Z. How much is paid to Z? সহজ কথা, 5500 টাকা এই তিনজনের মধ্যে পে করা হবে এবং একজনের সাপেক্ষে আরেকজনের পেমেন্টের পার্সেন্টেজটা দেওয়া আছে। তো এইটা যদি আমরা বের করতে চাই, সবাইকে একটা প্ল্যাটফর্মে আনলে আমরা তুলনা করতে পারবো আর কি, যে কার কতটুকু দেওয়া হয়েছে। সহজ কথা, প্রথমে যদি খেয়াল করি যে এক্সিস টু ওয়াই কত টাকা পেয়েছে, দেখেন এক্সিস পেইড 13.33% অফ দ্য অ্যামাউন্ট পেইড টু ওয়াই। তাহলে ওয়াই যদি 100 টাকা পেয়ে থাকে, এক্স আলটিমেটলি দেখা যায় 133.33 টাকা পেয়েছে। এখন যারা ম্যাথ করেন তাদের কাছে এই ফিগারটা কিন্তু চেনা থাকার কথা, যে 133.33, এটা 33.33 দিয়ে ভাগ করলে 4 আসে, আর 100-কে 33.33 ভাগ করলে 3 আসে। 100/3 এরকম বিষয়টা আপনাদের সামনে অনেক আসছে না, বা 1/3 মানে 33.3 বা 3.33। তো এটা মাথা মধ্যে থাকতে হবে, এটা এই জন্যই আপনাকে দেওয়া হয়েছে 133.33 কে যেন আপনি
এই ফ্র্যাকশন থেকে ইন্টিজারে কনভার্ট করে নিতে পারেন। তাছাড়া এরকম ফিগার তো দরকার ছিল না, ঠিক আছে, যে একটা 133 আর একটা 100, এটা 125.33 দিতে পারতো, কিন্তু ওইটা দিলে আপনি আর ফ্র্যাকশনটাকে ইউ ক্যানট কনভার্ট ইট ইন ইন্টিজার। তো এই জন্য মূলত আপনাকে দেওয়া হয়েছে। অ্যান্ড ওয়াই 75% পেইড টু জেড, তাহলে সংস্কারে খেয়াল করা যায় ওয়াই এর সাথে যদি জেড এর সম্পর্ক দেখি, এটা একবারও লেখা যায়। সেটা হচ্ছে 75% পে করার অর্থ হচ্ছে ওয়াই আমাদের 3 ইউনিট আর জেড কত 4 ইউনিট পে করা হয়েছে। অর্থাৎ ওয়াই কত পাইছিল 75 আর জেড পেয়েছিল কত 100। তাহলে 25 কাটলে 3, 25 কাটলে 4। বা একবারও লেখা যায় এই 75% মানে 3/4 কে রিপ্রেজেন্ট করে। তার মানে ওয়াই যদি জেড যদি 4 ইউনিট পায়, ওয়াই 75% পেয়েছে মানে সে 3 ইউনিট পেয়েছে। বুঝছি? তো এগুলো সবাইকে এক প্ল্যাটফর্মে আনি, অর্থাৎ এক্স ইস টু ওয়াই ইস টু জেড যদি আমরা লিখি, 3 4 কত 12, 3 3 9 আর 3 4 12। গুণ করতে তো আশা করি পারেন, ব্যালেন্স করতে তো কোনো সমস্যার কথা নাই। দুটা গুণ হবে, এটা আর এটা গুণ হয়ে লাস্টের ওয়ান আসবে, আর 3 3 গুণ হয়ে এখানে আসবে। সো এগুলো তো আসলে শেখানোর কিছু না, এগুলো সবই আপনাদের শেখানো। 3টে ক্যান্সেল করলে 4, 3টে ক্যান্সেল করলে 3, 3টে ক্যান্সেল করলে 4। তাহলে 4 আর 3 7, 7 7 কত 11। তাহলে ক্যালকুলে দেখা যায় টোটাল টাকাটা 11 ইউনিটে ভাগ হবে। টোটাল টাকাটা কত 5,500 টাকা। এই 11 ইউনিটের ভিতরে জেড পেয়েছে কত 4 ইউনিট পরিমাণ। তাহলে খেয়াল করে দেখা যায় এইটাতে ক্যান্সেল করলে কত 500, তাহলে 4 5 20 মানে 2,000 টাকা আমাদের জেড পেয়েছিল। বুঝতে পারছেন ঘটনাটা? এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। যদিও এটা এখান থেকে বের করা যায় যে আমরা যদি থেকে 500 তে গুণ করতাম, অর্থাৎ এই যে 11, 5,500 কে 11 দিয়ে ভাগ করবেন কত হবে 500 না। এখন 500 দিয়ে যদি সবাইকে গুণ করে দেন, দেখেন 2,000, 1500, আর এখানে দেখেন 2,000। তাহলে মোট টাকা দেখেন 2,000 2,000 4,000, 5,500 আসে। তার মানে জেড পেয়েছিল 2,000 টাকা, এক্স পেয়েছিল 2,000 টাকা, আর ওয়াই পেয়েছে 1,500 টাকা। চিন্তা করা যাবে না, আশা করি কোনো সমস্যা নাই। রেশিও and proportion for chapter. If x is to y is equal to 5 is to 3, then 8x minus 5y is to 8x plus 5y is equal to 1। এটা অনেকে সলভ করা শুরু করবে। কই থেকে সলভ করা শুরু করবে একটু বলি। সেটা হচ্ছে এই যে এই জায়গা আছে, অর্থাৎ এক্স বাই ওয়াই আছে সমান সমান কত 5/3। এইটা নিয়ে ভয়াবহ কাজ শুরু করবে যে 3x সমান 5y, যোজন বিয়োজন হ্যান ত্যান। কিচ্ছু করার দরকার নাই, যেহেতু ডিগ্রি সেম আছে। এদের ডিগ্রি কি সেম না? এদের ডিগ্রিটা অবশ্যই কি আছে সেম আছে। এটা এই ম্যাথ সম্ভবত আমি আপনাদের ব্যাচে আলোচনা করছিলাম। তো যেহেতু ডিগ্রি সেম আছে, ডিরেক্ট ভ্যালুটা বসিয়ে দিবেন, কিচ্ছু করার দরকার নাই। তাহলে 8, এক্স এর ভ্যালু কত 5, মাইনাস 5 গুণিত এখান থেকে কত 3 ইস টু, তো বোঝা যাচ্ছে সেম 8 গুণিত 5 প্লাস এখানে 5 গুণিত 3 আর কি। তাহলে 5 40 থেকে 15 বাদ দিলে কত এখান থেকে আলহামদুলিল্লাহ 25, 40 থেকে 25 মানে কত এখান থেকে 55। তাহলে 5 দিয়ে ক্যান্সেল করলে কত 5, 5 দিয়ে ক্যান্সেল করলে 11। তার মানে রিকোয়ার্ড রেশিও 5 is to কত 11, সো অ্যান্সার এ। তার মানে এই টাইপের যতগুলো ম্যাথ পাবেন, আমি কোন একটা ম্যাথ করেছিলাম আমার খেয়াল নাই, এটা রিটেন ম্যাথ ছিল সম্ভবত, সেখানেও ডিগ্রি সেম ছিল, যেটা ডিটেলস গুলো হয়তো 2 পৃষ্ঠা লাগবে সলভ করতে। যেখানে ডিগ্রিটা সেম পাবেন, এখানে জাস্ট ওই ভ্যালুটা বসিয়ে দিতে পারেন। এখন ওই ভ্যালু বসানোর ফলে যদি উত্তর না আসে, মাল্টিপল আকারে তার আনসার আসবে। মাল্টিপল দেওয়া থাকবে, সে মাল্টিপল সিলেক্ট করবে। অর্থাৎ হয় ওইটা উত্তর হবে সেম ডিগ্রি হলে, যেটা বের করলাম 5:11, অথবা এটা মাল্টিপল আকারে আগাতে পারে। Two numbers are in the ratio 2:5. If 16 is added to both the numbers, their ratio becomes 1:2. The numbers are what? আপনাদের মনে থাকার কথা, এই টাইপের ম্যাথগুলো আমি মাল্টিপল কনসেপ্টে শিখেছিলাম। যেহেতু আমাদের দুইটা নাম্বার চেয়েছে, আমি মাল্টিপল কনসেপ্টে এই লাইনটা দেখবই না। এই লাইনটুকু আছে কিনা আমার কোনো প্রয়োজন নাই, যদি আমার মাল্টিপল কনসেপ্ট কাজ করে। দুইটা নাম্বার আছে, তাদের রেশিও 2:5। তাহলে প্রথম নাম্বারটা অবশ্যই আমি জানি 2 এর মাল্টিপল, আর দ্বিতীয় নাম্বারটা অবশ্যই 5 এর মাল্টিপল হবে। আর হোয়াট এভার দ্য নাম্বার ইজ দ্যাট মাস্ট বি মাল্টিপল অফ 2 and multiple of 5. So the first number will not be 7, the first number will not be 9, the first number will not be 99, the first number will be 100, can be 100, 102, 104, 96, 92। তার মানে প্রথম নাম্বারটা যাই হোক সেটা 2 এর মাল্টিপল হবে, দ্বিতীয় নাম্বারটা যাই হোক 5 এর মাল্টিপল হবে। তো এই কাহিনীটুকু আমরা ব্যবহার করব, দেখবো অপশনের কোনটা 2 এবং 5 এর মাল্টিপল। আর আনফরচুনেটলি অপশনের প্রত্যেকটা 2 আর 5 এর মাল্টিপল। সো মাল্টিপল কনসেপ্ট ইজ অ্যাবসলিউটলি ফেইল্ড হিয়ার, কোনো কাজ নাই। যেহেতু কাজ নাই,
আমরা এখানে ক্রস প্রোডাক্ট করব। এখন অনেকে কি করবে, অনেকে এটা শুরু করবে কি, একটা 2x ধরবে আর একটা 5x ধরবে, এরপরে 16 যোগ করবে আর একবার 16 যোগ করবে, তারপর সেটা কি হবে 1/2। এখন দে উইল ট্রাই টু সলভ ইট, তারাও সলভ করবে, কিন্তু আপনি কি করবেন, ক্রস প্রোডাক্ট করবেন। কারণ তারা ওখান থেকে এক্স এর ভ্যালু বের করে আনতে আনতে ক্রস প্রোডাক্ট করে ম্যাথ বের করে আপনি আরেকটা ম্যাথে চলে যেতে পারবেন শিওর। তাহলে খেয়াল করি, ক্রস প্রোডাক্ট অলরেডি আপনাদের দেখিয়েছি আমি, একটু সুন্দর করে লিখি নাকি ইউটিউবে যাবে, লেখার এত শ্রী খারাপ হলে তো বিপদ। সমস্যা হচ্ছে জানালা দরজা অফ করে দিয়েছি, লেখা তো ভালো হয় না, আবার ফ্যান অফ, ঘেমে একাকার হয়ে গেল। তাহলে 2:5, এরপরে কত 1:2, অ্যাবসলিউট ডিভিশন কত 16, অ্যাবসলিউট ডিভিশন কত 16। তাহলে ক্রস প্রোডাক্ট অনেকবার আলোচনা করছি, ক্রস প্রোডাক্ট করলে এটা কত 1 ইউনিট আসে, তাই না? আমাদের ভাষায় যেটা 1 ইউনিট আসে, ঠিক আছে, কোথাও কি ভুল করলাম না, ঠিক আছে, আমাদের ভাষায় যেটা 1 ইউনিট আসে সেটা আমাদের প্রশ্নের ভাষায় কত 16 কে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের দরকার দরকার কি, আমার দরকার হচ্ছে অরিজিনাল নাম্বার। তাহলে আমাদের ভাষায় যেটা 1 ইউনিট 16, 2 ইউনিট কত, এখান থেকে 32, এটা দেখা যায় 32, তাহলে পরেরটা বের করার দরকার নাই। তারপর যদি চান তাহলে 5 ইউনিট কত, দেখেন 1 16 হয়েছে, মানে 16 টাইমস এর ভ্যালু দিয়েছে, তাহলে 2 16 টাইমস এর ভ্যালু দিয়েছে, 16 টাইমস এর ভ্যালু দিয়ে 32। সিমিলারলি 500 16 টাইমস এর ভ্যালু দিয়ে 5 16 কত 80। তাহলে আপনি আশা করি বুঝতে কোনো সমস্যা নাই। এজ এবং অ্যাভারেজ চ্যাপ্টারে আই হ্যাভ ডিসকাস দিস মেথড ওয়াইডলি, তাই না? এবং ক্রস প্রোডাক্ট সম্ভবত আপনাদের ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেখানে অনেকবার আলোচনা করছি, দেখে নেবেন, হ্যাঁ। মানে একটা জিনিস তো খুব বেশিবার আলোচনা করতে গেলে টাইম কিল হবে, দেখবেন যে আলোচনা করছি। আচ্ছা, ইফ এক্স ইজ টু, আচ্ছা এটা তো আগের ম্যাথই, আগের টাইম মাইনাস প্রথমে ছিল, পরে ছিল প্লাস, এটা প্লাস প্রথমে আর পরে মাইনাস, তাহলে আগে 5:11 ছিল, তারপরে এখন 11:5 আসবে। There are total 40 dishes of rice and meat. If the ratio of number of rice dish to the number of meat dishes is to, সহজ কথা, এগুলো বাদ দেন, সবচেয়ে পড়াশোনা বাদ দেন তো, খেয়াল করেন কি আছে, রাইস ডিশ টু মিট ডিশ, তাহলে রাইস ডিশ এটার সাথে মিট ডিশের সম্পর্ক হচ্ছে 3 কত, এখান থেকে 2। হাউ মেনি মিট ডিশেস আর দেয়ার, মিট ডিশ কতগুলো আছে, তাহলে মিড ডিশ যদি খেয়াল করি সেটা অবশ্যই 2 এর মাল্টিপল হবে, প্রথম কনসেপ্ট সেটা। এখন সমস্যা হচ্ছে সবাই 2 এর মাল্টিপল, তাহলে ওই চিন্তা না নিয়ে মোট আমাদের 40টা ডিশ আছে, টোটাল আমাদের অনুপাতের ভাষা সেটা 5 ইউনিট, কি দরকার, মিড ডিশ দরকার, সেটা 2 ইউনিট কত, তাহলে খেয়াল করেন এখান থেকে 8, 8 দুগুণে কত 16টা আসবে মিড ডিশ। অথবা এই জায়গা থেকেও চিন্তা করা যায়, 40কে 5 দিয়ে ভাগ করবে, সেটা কত 8, 8 দিয়ে গুণ করে দেন, 3 8 24, 7 2 16, অর্থাৎ 40টার মধ্যে রাইসের ডিশ আছে 24টা আর মিড ডিশ আসে 16টা। তাহলে আনসার কত, 16। The ratio of two numbers is 3:4 and their sum is 630, so the smaller one of the two numbers is what? অনেকভাবে চিন্তা করা যায়, সিম্পলি দুইটা নাম্বারের রেশিও কত আছে, 3:4 আছে। তো যদি ভাবে চিন্তা করেন যে টোটাল আমাদের ভাষায় দুইটা নাম্বারের সাম কত, 7 ইউনিট, সেটা প্রশ্নের ভাষা কত 630 কে রিপ্রেজেন্ট করে। স্মলার নাম্বার চেয়েছে, স্মলার ইউনিট কত 3 ইউনিট, তাহলে খেয়াল করেন এখানে 90, 3 9 270। অথবা এটাকে 630 কে 90 দ্বারা ভাগ, 7 দিয়ে ভাগ করবেন, কত 90 করে আসে, 90 তে যদি গুণ করেন 270, 4 9 36 মানে 360, তাহলে ছোট নাম্বারটা 270, বড় নাম্বারটা 360। এভাবে বের করলে কি হয়, ছোট বড় দুইটা নাম্বারই একবারে বের করা যায়, বের হয়ে যায়, সহজ প্রশ্ন। টাইম এন্ড ওয়ার্ক থেকে, টাইম এন্ড ওয়ার্ক থেকে দেখলাম যে রিটেন অনেকগুলো প্রশ্ন আসছে, টু বি অনেস্ট রিটেন অনেকগুলো প্রশ্ন আসছে, আমি চেষ্টা করবো রিটেন ক্লাসগুলো তুলে ধরার, বাট এমসিকিউ তে সেরকম প্রশ্ন আসে না। এই একটা প্রশ্ন আসছে যেটা স্ট্যান্ডার্ড, খেয়াল করি, P works 2 is as fast as Q if Q can complete a work in 12 days independently. The number of days in which P and Q can together finish the work is what? প্রশ্নটা কিন্তু আমাদের ইসলামী ব্যাংকে আগেও করছিল। পি মূলত কিউ এর দ্বিগুণ হারে কাজ করতে পারে, তাহলে কিউ যদি একটা কাজ 12 দিনে করে, তারা দুজন একত্রে কাজ করতে কতদিন সময় লাগবে। তাহলে এটা কয়েকভাবে করা যায়, আমি প্রত্যেকভাবে দেখাচ্ছি, খেয়াল করেন। প্লাস ওয়ান, কিউ যদি একটা কাজ 12 দিনে করে আর পি যদি তার দ্বিগুণ হারে কাজ করে, তাহলে সিম্পলি বলা যায় পি ওই কাজটা 6 দিনে কমপ্লিট করে ফেলে।
যার কর্মদক্ষতা যত বেশি, তার কাজ করার দিনটা তত কম লাগবে। তাহলে পি যদি কিউ এর দ্বিগুণ সময় কাজ করে ফেলে, মানে দ্বিগুণ ফাস্ট আকারে কাজ করে, তাহলে কিউ যে কাজটা করতে 12 দিন সময় নেয়, পি সেটা 6 দিন নেবে। ঠিক আছে? তো এখন এটা এই পর্যন্ত জানা থাকলে, অর্থাৎ এখন যেটা বললাম যে একটা কাজ পি 6 দিনে করে, কিউ 12 দিনে করে, এই করতে করলে কত দিনে নেবে, এখন কিন্তু সবাই পারবে। আপনাদের একটা শর্টকাট জানা আছে না, যেটা আপনারা করেন সবাই, যে দুইটা কাজ একত্রে করার অর্থ হচ্ছে এ একজন ব্যক্তি যদি হয় আর বি একজন ব্যক্তি যদি হয়, তাহলে দুইটা কাজ যদি একত্রে করে তাহলে এইভাবে করতে পারবে। তাহলে কেউ একটা কাজ 12 দিনে, বি একটা কাজ 6 দিনে, তাহলে একসাথে যদি করতে চায় তারা এভাবে করবে। তাহলে ক্যালকুলেশন করি, এটা 3 আর এটা ক্যান্সেল করলে 4, তাহলে একসাথে যদি তারা কাজটা করে 4 দিনে করবে। দিস ইজ থিঙ্কিং স্টাইল 1, অ্যাপ্রোচ 1। তবে আমি সাধারণত এইভাবে শর্টকাটটা দেখাই না, আমরা এফিসিয়েন্সি স্টাইলে যাই। ঠিক আছে? অ্যাপ্রোচ 2, খেয়াল করেন এফিসিয়েন্সি বলা আছে যে পি ইজ টু কিউ কত, যে কিউ একটা কাজ 12 দিনে করে, পি তার অর্ধেক সময় করে। বা সহজ কথা, পি ওয়ার্কস টু উইক অ্যাজ ফাস্ট অ্যাজ কিউ, মানে পি এর এফিসিয়েন্সি যদি 2 হয়ে থাকে, কিউ এর এফিসিয়েন্সি তার অর্ধেক বা 1, বা কিউ এর এফিসিয়েন্সি যদি 1 হয়ে থাকে, পি এর এফিসিয়েন্সি হচ্ছে কত, 2। তাই না? তাহলে টোটাল কাজ কত খেয়াল করেন, 12 দিনে 12 দিন কাজ করে কিউ কত এফিসিয়েন্সি নিয়ে, 1 এফিসিয়েন্সি নিয়ে। তাহলে এটা আমাদের টোটাল কাজ রিপ্রেজেন্ট করতেছে। এই টোটাল কাজটা তারা যদি একত্রে করে, অর্থাৎ 2+1 ইউনিটে করে, কতদিন লাগবে, মানে ডি সংখ্যক দিন লাগবে। তাহলে এখানে যদি খেয়াল করি, ডি ইজ নাথিং বাট এখান থেকে 4, এটা ক্যান্সেল করে দেন, কত, 4। অথবা আরেকটা চিন্তা করতে পারেন, যেটা আপনারা করেন, যে পি অ্যান্ড কিউ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার, একদিনে কতটুকু করে সেটা যদি খেয়াল করেন, যে একজন তো 12 দিন করতেছে একটা কাজ, তাহলে একদিনে এই পরিমাণ করে, আর কিউ একদিনে কত, 1/6। তাহলে আলটিমেটলি ক্যালকুলেট দেখা যায় 12 এখান থেকে 3, তাহলে 3/12, মানে এখান থেকে 1/4 আসবে। অর্থাৎ এ করতে একদিনে যদি করে, একদিনে 1 ইউনিট পরিমাণ করতে পারে। আই রিপিট, একদিনে তারা 1 ইউনিট পরিমাণ কাজ করে যদি এ করতে পারে, তাহলে 4 ইউনিট কাজ করতে তাদের জাস্ট 4 দিন লাগবে। শেষ। স্পিড টাইম ডিসটেন্স চ্যাপ্টার শুরু করছি। প্রথম প্রশ্ন, এ ম্যান ওয়াকস 10 মিটার ইস্ট বাট রানস 5 মিটার ওয়েস্ট এভরি ডে, হাউ মেনি ডেজ উইল ইট টেক হিম টু ক্রস আ বিল্ডিং 380 মিটার ওয়েস্ট। আপনাদের ইউনিট মেথড যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, মনে থাকার কথা, ওখানে বানরের ম্যাথ ছিল না, যে প্রতিদিন বানর এতটুকু উঠে আর এতটুকু নেমে যায়। তো এখানেও একই কথা, এখানে বানরের জায়গায় মানুষ, যে সে 10 মিটার স্টের দিকে যায় বা 5 মিটার ব্যাক করে, তাহলে ইফেক্টিভলি সে 5 মিটার প্রতিদিন যায়। তো এভাবে 380 মিটার ডিস্টেন্স কভার করতে হাউ মাচ ডেজ হি হ্যাজ রিকোয়ার্ড। ইউ হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং, দ্যাট লাস্টের দিন তিনি কিন্তু বিল্ডিং এ পৌঁছিয়ে আর ক্রস করবে না, বিকজ হিজ আলটিমেট ইন্টেনশন ইজ টু রিচ আউট দ্য বিল্ডিং। উনি তো বিল্ডিং এ যাওয়াটাই ওনার উদ্দেশ্য, উনি যাওয়ার পর আবার ক্যাম্প ব্যাক করবে, এটা তো করার কোনো প্রয়োজন নাই। তো ওই জায়গাটা, অর্থাৎ শেষের দিনটা আমাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া লাগবে। এইটা হচ্ছে কাহিনী। আর বানরের ক্ষেত্রে কি ছিল, লাস্টে সে উঠবে, লাস্টে যখন বাসার মতো উঠে ফেলবে, তখন তো আর সে নামবে না, তো বাসার মতো তো উঠেই পড়ছে, ওই বাচ্চার তো নামার কোনো দরকার নাই। সেটা কি করতাম, বাদ দিয়ে দিতাম। আমি কিন্তু ডিটেলস শিখিয়েছি, এটা একদম সুন্দর করে শিখিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এই যে 380 মিটার আছে, লাস্টের দিন যে 10 মিটার যাবে, সেটা এটার সাথে যুক্ত হবে না, অর্থাৎ আমাকে এই যে রেটটা, অর্থাৎ প্রথমে 10 মিটার যাবে আর 5 মিনিট ব্যাক করবে, এটা মূলত এই 370 মিটারের ক্ষেত্রে খাটবে, 380 মিটারের না, কারণ লাস্টের দিন পৌঁছানোর ফলে সে আর ব্যাক করবে না। তাহলে এই যে 370 মিটার, আমরা যদি তার নেট গেইনটা দেখি, নেট গেইন কত, 10 মিটার করে যায়, 5 মিটার করে ব্যাক করে, তাহলে আলটিমেটলি 5 মিটার করে প্রতিদিন সে এগোচ্ছে। তাহলে 370 ডিভাইডেড বাই 5, মানে 370/5 মানে 74 আসবে। কেমনে মনে আছে? কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে নাম্বারটাকে দ্বিগুণ করে ডেসিমালটা এক ঘর বামে আনতে হয়। তাহলে 370, সরি, নাম্বারটাকে দ্বিগুণ করে ডেসিমালটা এক ঘর বামে আনতে হয়। তাহলে 370-কে 2 দিয়ে গুণ করলে 740, 740 থেকে যদি এক ঘর বামে আনেন, আর 74 হবে, এটা রেজাল্ট। তাহলে খেয়াল করি, এই 370 মিটার যেতে 74 দিন লাগে, আর লাস্টে আর একটা দিন 10 মিটার গিয়েছিল, দ্যাট মিনস 75 দিন লাগবে। দ্যাট মিনস দ্য ম্যান হ্যাজ রিকোয়ার্ড 75 days to reach out the 380 মিটার building in the east of the side। তাহলে এখান থেকে 75 আমাদের দিন লাগবে। আশা করি কোনো সমস্যা নাই। একটু দ্রুত করি, হ্যাঁ।
A motorist travels to place 150 km at an average speed of 50 km, returns at 30 km per hour. His average speed for the whole journey in kilometer per hour is what? সহজ কথা, যেহেতু ডিস্টেন্সটা সেম, অর্থাৎ যাওয়ার সময় যে পরিমাণ ডিস্টেন্স কভার করছেন আসার সময় ঠিক সেম পরিমাণ ডিস্টেন্স কভার করছেন। আপনাকে মনে রাখতে হবে যদি ডিস্টেন্সের পরিমাণ ইকুয়াল হয় তাহলে অ্যাভারেজ স্পিড বের করার ক্ষেত্রে আমরা হারমোনিক মিনের কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ডিস্টেন্স যদি ইকুয়াল না হয় ইউ ক্যানট অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ দ্য হারমোনিক মোশন, আপনি পারবেন না অ্যাপ্লাই। তো সে গিয়েছে এবং আসছে, তারপরে ডিস্টেন্স সেম, তাহলে হারমোনিক মিনের কনসেপ্ট হচ্ছে টু গুণিত এ গুণিত বি, অর্থাৎ দুইটি স্পিড, একটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, একটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, ডিভাইডেড বাই এ প্লাস বি, অর্থাৎ এখান থেকে 80। এখন এই ফর্মুলা কেমনে আসে? আই হ্যাভ অলরেডি ডিসক্রাইবড ইট ইন ডিটেলস ইন আওয়ার ক্লাসেস, এটা দেখে নেবেন। তো এটা যদি খেয়াল করি তাহলে এই শূন্য আর শূন্য ক্যান্সেল আউট হয়ে যায়, এটা ক্যান্সেল আউট হলে কত, 4 আসে, এটা ক্যান্সেল করলে 2, আর এটা ক্যান্সেল করলে কত, 25। তাহলে 3 × 75/2 মানে 37.5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ যাওয়ার সময় যে 50 কিলোমিটার পার আওয়ার করে গেল, আসার সময় যে 30 কিলোমিটার পার আওয়ার করে আসলো, গড়ে টোটাল ডিস্টেন্স কভার করতে হিজ অ্যাভারেজ স্পিড ওয়াজ 37.5 কিলোমিটার পার আওয়ার। এটা একটা অ্যাপ্রোচ। নাও উই উইল ফোকাস অন দ্য বেসিক অ্যাপ্রোচ, যে জাস্ট অ্যাভারেজ স্পিড মানে কি, টোটাল একটা ডিস্টেন্স আপনার টোটাল কতটুকু টাইম লাগছে কভার করতে, এটাই মূলত অ্যাভারেজ স্পিড। টোটাল ডিস্টেন্স কভার করতে টোটাল কতটুকু টাইম লাগছে, এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স কত, যাওয়ার সময় 150 আর আসার সময় 150, মানে টোটাল 300 কিলোমিটার ডিস্টেন্স আপনি কভার করছেন। টাইম কেমন দিয়েছেন? টাইম কিভাবে বের করবেন? টাইম মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। প্রথম 150 কিলোমিটার যেতে আপনার স্পিড ছিল 50 করে, প্লাস দ্বিতীয় 150 কিলোমিটার যেতে আপনার স্পিড ছিল 30 করে। তাহলে আমরা যদি এটা মুছে দিই, সেটা হচ্ছে এখানে কত, 300 থাকবে, আর 150-কে 50 দিয়ে ভাগ করলে 3, 150-কে 30 দিয়ে ভাগ করলে কত, 5। তাহলে খেয়াল করলে দেখা যায় 300/8, তাহলে এখানেও অবশ্যই 37.5 কিলোমিটার পার আওয়ার আসবে, অর্থাৎ অ্যাভারেজ স্পিড অন দ্য হোল জার্নি ফর দ্য মোটরিস্ট ওয়াজ 37.5 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা এভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে। And the last one, a train 240 meter long passed a pole in 24 seconds. How long will it take to pass a platform in 6 feet long? এই ম্যাথ সম্ভবত আমি এই যে সিরিজটা দেখাচ্ছি তার আগে যে সিরিজটা ছিল, সেটা কি শাহজালাল ইসলামী ব্যাংক, এটাতেও হইতে পারে, আমার মনে হয় এটাতে আর কি, অথবা তার আগে যে সিরিজটা ছিল সেখানে কয়েকবার আলোচনা করেছে, এবং এই ম্যাথ সবাই পারে, সবাই পারে। সহজ কথা হচ্ছে আমি একটা আপনাদের দেখে শেষ করে দিচ্ছি, যে 240 মিটার যে ট্রেনটা ছিল সেটা অতিক্রম করতে 24 সেকেন্ড সময় লাগে। আমরা জানি যেহেতু এটা পোল বা কোনো ব্যান্ড অতিক্রম করা, অর্থ হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, ঠিক আছে। এখন জানতে চাওয়া হচ্ছে এই ট্রেনটা যদি একটা প্ল্যাটফর্ম কে অতিক্রম করে, তার অর্থ হচ্ছে সে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে প্ল্যাটফর্ম 650 প্লাস নিজের দৈর্ঘ্য 240, মানে 890 মিটার অতিক্রম করতে চায়, সেক্ষেত্রে তার কত সময় লাগে? এটা তো শর্ট হয়নি, 240 মিটার অতিক্রম করতে 24 সেকেন্ড, তাহলে 890 মিটার অতিক্রম করতে কতটুকু লাগবে? তো এটা সহজে ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে 240 24 হয়ে গেছে, মানে 10 ভাগের 1 ভাগ সময় দিয়েছে, তাহলে 890 ও 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ একটা শূন্য কেটে 89 সেকেন্ড আসবে, বুঝছেন। 240 যদি 24 হয়ে যায়, দ্যাট ইজ গিভিং আস দ্য ভ্যালু অফ দ্য 10 ভাগের 1 ভাগ। তাহলে একইভাবে 890 ও 10 ভাগের 1 ভাগ ভ্যালুতে 89 সেকেন্ড আসবে, এই প্রশ্নের সঠিক উত্তর। এটাকে আরেকভাবে করতে পারেন আর কি, যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড গুণিত টাইম, এই কাহিনী নিয়ে, যেহেতু উভয় ক্ষেত্রে ইন বোথ কেসেস দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ সেম, আই রিপিট, ইন বোথ কেসেস দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ সেম। তো এই সুযোগটা আপনি দিতে পারেন, যে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড গুণিত টাইম, স্পিড গুণিত ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তাহলে দুই ক্ষেত্রে মূলত এই ডিস্টেন্স বাই টাইমটাকে সমান করে নেবেন, করলে দেখবেন এখান থেকে উত্তর বের করতে পারছি, ঠিক আছে। তো ঠিক আছে, আমার মনে হয় এটা সহজ কয়েকটা টপিক ছিল আলোচনা করলাম। তো আমি, আপনারা চেয়েছিলেন যে আমরা যারা নেক্সট মেনসুরেশন, নাম্বার সিস্টেম এবং ট্রিগনোমেট্রি এটা স্মার্ট কনসেপ্ট আলোচনা করি, তো ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করবো আগামী ক্লাসে এই 3টা টপিকে কভার করে ফেলা। আজকে তো 3 আর 4টা টপিক কভার করলাম, নেক্সট এটা কভার করবো ইনশাআল্লাহ, ঠিক আছে।
তো আর্টস ফ্যাকাল্টি নেওয়ার আগে পরীক্ষা নেওয়ার আগে আমরা সব টপিক কভার করে ফেলবো, আমি এতটুকু চিন্তা রাখতে পারেন যেভাবে আলোচনা করলাম মাথায় রাখেন, সেম টাইপ অফ ম্যাথ পরীক্ষা আসতে পারে, শুধু এখানে না, অন্য যে কোনো প্রতিষ্ঠানে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করছি। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে 01540068363 নাম্বারে, অথবা ম্যাথ এক্সপ্রেস বাই আব্দুল সালাম, এটা ফেসবুক গ্রুপ, এখানে আমার আইডি আছে, বা এই গ্রুপ থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, ম্যাথ এক্সপ্রেস বাই আব্দুল সালাম। ঠিক আছে, সব কথা এখানে ক্লাস এখানে শেষ করলাম।